এখন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ক্লাস 6 চতুর্থ অধ্যায় দ্বিতীয় পর্যায় আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের বৈদিক যুগের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। বৈদিক শব্দটি বেদ থেকে এসেছে। আমরা সেই ছোটবেলাতে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ খুব পড়তাম। চারে বেদ অর্থাৎ বেদ চারটি: ঋক, সাম, যজু, অথর্ব। আর এই চারটি গ্রন্থকেই একসঙ্গে বলা হয় বৈদিক সাহিত্য। আমরা বৈদিক যুগের ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করব মূলত এই বৈদিক সাহিত্য থেকে। এছাড়াও বৈদিক যুগের সামান্য কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় মূলত হরিয়ানার ভগবানপুর, দাধেরি, কাঠাপালন, নাগগড় এবং জম্মুর মান্ডাতে। তবে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত উপাদানগুলো পাওয়া যায় সেগুলো থেকে বৈদিক যুগের ইতিহাসের পুনর্গঠন করা খুবই কষ্টকর। সেজন্য বৈদিক যুগের ইতিহাস জানতে গেলে আমাদের মূলত বৈদিক সাহিত্য থেকেই জানতে হয়। বৈদিক যুগের সূচনা আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ। এই সময় পর্বকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করি, কারণ এই দুটো ভাগের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবনের স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব সময়কালকে আদিবৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগ বলা হয়। অন্যদিকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে 600 অব্দ সময়কালকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। পশুচারণ ভিত্তিক যাযাবর জীবনে বৈদিক অধিবাসীদের রাজনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা আসেনি। ঋগ্বেদে বিভিন্ন জনগোষ্ঠী বা কৌম, 20 জন ইত্যাদি নামে পরিচিত ছিল এবং কৌমের প্রধান হিসাবে রাজার উপাধি ছিল বিশপতি বা জনপতি। কখনো কখনো তিনি আবার গোপতি নামেও পরিচিত ছিলেন। গোপতি এই শব্দটি গো মানে গরু, পতি মানে মালিক বা স্বামী বা প্রভু, অর্থাৎ যিনি অনেক সংখ্যক গরুর মালিক তিনিই গোপতি। বৈদিক যুগে রাজা বলতে সাধারণত এই শব্দগুলোকেই পাই। বৈদিক যুগের রাজারা তখনও পর্যন্ত ভূপতি বা জমির মালিক অথবা মহীপতি বা পৃথিবীর মালিক বা প্রাচীন এবং মধ্যযুগে যে সমস্ত শক্তিশালী রাজা এবং রাজতন্ত্রের পরিচয় আমরা পাই তাদের মতো সেই অর্থে তারা শক্তিশালী রাজা ছিলেন না। পরবর্তী বৈদিক যুগে আমরা ক্রমে রাজতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলোকে ক্রমশ স্পষ্ট হতে দেখি। আমরা কুরু, পাঞ্চাল প্রভৃতি উপজাতীয় রাজ্যের নাম পাই সেই সমস্ত রাজাদের সাহায্যকারীদের ভূমিকা, মানে যারা মন্ত্রী ছিলেন তাদের ঠিক পূর্বরূপ বলা যেতে পারে। তারা আবার কখনো কখনো রত্নীন নামে পরিচিত ছিলেন। রাজাকে সাহায্য করার জন্য আবার দুটো সমিতি ছিল, সভা আর সমিতি। এই দুটো প্রতিষ্ঠান বা গোষ্ঠী তারা রাজাকে প্রশাসন চালনার কাজে সাহায্য করতেন। সভা ছিল সাধারণত বয়স্ক, অভিজ্ঞ এবং মনোনীত ব্যক্তিদের দ্বারা গঠিত।
এখনকার দিনে রাজ্যসভার মতো। আর সমিতি ছিল সাধারণত নির্বাচিতদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ। এখন আমরা যে রাজার কথা আলোচনা করছিলাম, পূর্বেই বলা হলো যে রাজা তখনও পর্যন্ত সংগঠিত রাজতন্ত্র গঠন করতে পারেনি, তথাপিও কৌম গোষ্ঠী বা বিশ বা জনপদের প্রধান হিসাবে তিনিই তখনকার সময় রাজার সম্মান পেতেন। রাজার আয়ের প্রধান উৎস ছিল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে যুদ্ধ হতো। যুদ্ধ সাধারণত গো সম্পদ লুণ্ঠনের জন্য হতো। আমাদের শুনতে খুব অবাক লাগছে যে সাধারণভাবে যুদ্ধ হয় অনেক দামি দামি মূল্যবান সম্পদ পাওয়ার জন্য, কিন্তু বৈদিক যুগে যুদ্ধ হতো সাধারণত গো সম্পদ পাওয়ার জন্য। যার যত গরু ছিল সে তত ধনী ব্যক্তি ছিল। গো সম্পদ দিয়েই তখনকার দিনে বিচার করা হতো কে কত শক্তিশালী রাজা বা ব্যক্তি। লুণ্ঠনের মধ্যে যে কেবলমাত্র গো সম্পদই ছিল এমন নয়, বৈদিক যুগের অন্যতম পশু অশ্ব বা ঘোড়া সেটাও যুক্ত ছিল, যেটা আমরা বৈদিক পূর্ববর্তী সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময় আমরা দেখতে পাই না। গো সম্পদ লুণ্ঠনের সাথে সাথে অন্যান্য সামগ্রীও তারা লুণ্ঠন করত এবং রাজাকে তারা, মানে সাধারণ জনগণ রাজাকে একটা স্বেচ্ছা কর দিত, যেমন ভোগ, ভাগ, বলি। এইগুলো কিন্তু কোনো বাধ্যতামূলক কর ছিল না, রাজাকে তারা স্বেচ্ছায় দিত। আর যুদ্ধের সময় লুণ্ঠন করে যা লুণ্ঠিত দ্রব্য ছিল তার থেকে একটা অংশ রাজাকে তারা দিত। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে রাজস্ব বা এই কর, সেটা কিন্তু কখনোই বাধ্যতামূলক ছিল না। রাজারা পুরোহিতদের পরামর্শে যুদ্ধ বেরোনোর আগে কখনো কখনো যজ্ঞ করতেন। আমরা অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞের কথা শুনেছি। আবার যুদ্ধ থেকে ফিরে এসেও কেউ কেউ এই যজ্ঞগুলো করতেন, মানে বিশেষত বাজপেয়ী যজ্ঞ, এই ধরনের যজ্ঞগুলো করতেন। এরপর আমরা আসব বৈদিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বৈদিক অর্থনীতিতে। আমরা প্রত্যেকেই জানি অর্থনীতির তিনটে স্তম্ভ। প্রথমত কৃষি, দ্বিতীয়ত শিল্প এবং শেষ বাণিজ্য। যে কোনো সময়ের যে কোনো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে এই তিনটে বিষয়ের পৃথক পৃথক আলোচনার প্রয়োজন। এখন বৈদিক যুগের কৃষি নিয়ে যেই আলোচনা করতে যাব, সেই সময় মাথার মধ্যে চলে আসবে বৈদিক আর্যরা বা বৈদিক অধিবাসীরা তো যাযাবর ছিল। তাহলে যাযাবর সমাজে কৃষির এই ধারণাটা বড় অদ্ভুত লাগে। কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বৈদিক যুগ একটা দীর্ঘ সময় ধরে চলেছিল এবং বৈদিক যুগের প্রথম পর্বে তারা যাযাবর পশুপালক থাকলেও ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তারা মিশতে শুরু করে এবং ক্রমে ক্রমে তারা কৃষিকাজেও অভ্যস্ত হয়ে পড়ে। তার মানে একদিনে যে ব্যাপক হারে কৃষিকার্য শুরু হয়ে গিয়েছিল এমনটা নয়, ধীরে ধীরে কৃষিকার্যের বিকাশ হতে শুরু করে এবং পরবর্তী বৈদিক যুগে বিশেষত 850 খ্রিস্টপূর্বাব্দের পরে থেকে আমরা দেখতে পাবো যে কৃষিকাজের ব্যাপক সম্প্রসারণ হচ্ছে, এবং সেই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আসছি। এখন কৃষি এবং পশুপালন এই দুটোকে প্রথমে আসা যাক। একটু আগেই বলা হলো যে বৈদিক যুগে রাজা বা শক্তিশালী মানুষ যারা, শক্তিশালী গোষ্ঠী যারা, তাদের শক্তি বিচার করা হতো গো সম্পদের উপর ভিত্তি করে। ঋগ্বেদে গোবিষ্টি বলে একটা শব্দ পাওয়া যায়, মানে গরুর অনুসন্ধান। এই গোবিষ্টি শব্দটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেন যে এটা গরুর অনুসন্ধান,
আবার কেউ বলেন যে এটা গরুর জন্য যুদ্ধ করা। সে যাই হোক, ঋগ্বৈদিক সমাজে গরুর গুরুত্ব যে ভীষণ রকম ছিল এ নিয়ে কোনো সংশয় নেই। রামশরণ শর্মা বলে একজন ঐতিহাসিক, তিনি সমগ্র বৈদিক সাহিত্য পর্যালোচনা করে দেখেছেন যে বৈদিক সাহিত্যে মোট 176 বার গো শব্দটার উল্লেখ করা আছে। আর কোনো শব্দই ঋগ্বেদে এতবার উল্লেখ নেই। এর থেকেই বোঝা যায় যে ঋগ্বেদের গরুর গুরুত্ব কতটা ছিল। কৃষির উল্লেখ ঋগ্বেদে 21 বার আছে। ঋগ্বেদের সময় মানে ঋগ্বৈদিক আর্যরা যে জায়গাতে বসতি স্থাপন করেছিল সেই সপ্ত সিন্ধু অঞ্চল, মানে সিন্ধু নদী, তার 5টা উপনদী এবং সরস্বতী নদী বিধৌত যে বিশাল অঞ্চল, সেই নদী মাতৃক বা নদী দ্বারা গঠিত যে সপ্ত সিন্ধু অঞ্চল, সেই অঞ্চলে কৃষিকাজ খুব স্বাভাবিক। এবং বৈদিক আর্যরা আসার আগে মূলত ওই অঞ্চলেই আমরা দেখতে পাব যে ভারতবর্ষের প্রথম নগরায়ন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, যাদের অন্যতম প্রধান অর্থনৈতিক কার্যাবলী ছিল কৃষিকাজ। যদিও হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছিল, তথাপিও সেই ধারাবাহিকতা এই আর্যরা আসার পর তারাও বয়ে নিয়ে গেছিল। অর্থাৎ কৃষিকাজ ভীষণভাবে শুরু হয়ে গেছিল এই সপ্ত সিন্ধু অঞ্চলে, মানে বর্তমান ভারত, পাকিস্তানের পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলটিতে। ঋগ্বেদে নদীর গুরুত্ব কতখানি তা বারবার এই সপ্ত সিন্ধু অঞ্চল এবং ঋগ্বেদের প্রথম এবং দশম মণ্ডলে, মূলত দশম মণ্ডলে আমরা দেখতে পাবো গঙ্গা ও যমুনা নদীর একবার উল্লেখ আছে। তো সপ্তসিন্ধু অঞ্চল এবং নদীর গুরুত্ব ঋগ্বেদে ভীষণ রকমের ছিল। তার অন্যতম কারণই ছিল পরবর্তী সময়গুলোতে কৃষিকার্যের ব্যাপক বিকাশ। ঋগ্বেদে আমরা লাঙলের উল্লেখ পাই। লাঙল এবং লাঙলের ফলা, সীতা, মানে জমিতে লাঙল দিয়ে কর্ষণ করার পর যে রেখা হয় সেই সীতার উল্লেখ পাই। কৃত্রিম জলপ্রণালী বা কুল্ল মানে জলসেচের উল্লেখ পাই। এছাড়াও সেই সময় যব, গম, সামান্য পরিমাণে ধান এবং বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্যের উল্লেখ আমরা বৈদিক সাহিত্যে পাই। এরপর আসবো শিল্প। শিল্প বলতে আমাদের চোখের সামনে বড় বড় চিমনি, ধোঁয়া, বড় বড় কারখানা এইগুলো ভেসে ওঠে। কিন্তু বৈদিক যুগে এই ধরনের কোনো বড় শিল্প বা ভারী শিল্পের কথা জানা যায় না, মোদ্দা কথা ছিল না। বৈদিক যুগে সাধারণত ক্ষুদ্র এবং কুটির শিল্প, অর্থাৎ বাড়িতে বসে যে সমস্ত শিল্পগুলো হয় সেইগুলোই হতো এবং তৎকালীন সময় এবং সমাজের চাহিদা মতোই তা তৈরি হতো। ঋগ্বেদে বিভিন্ন শিল্পীদের উল্লেখ আছে, বিভিন্ন শিল্পী গোষ্ঠী এবং সম্প্রদায়ের উল্লেখ আছে। এদের মধ্যে কাঠের কারিগর তক্ষক নামে পরিচিত ছিল। এই কাঠের কারিগররা রথ নির্মাণ করত, রথের চাকা নির্মাণ করত। এরকম ক্ষিপ্র পথযুক্ত, মানে খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে এরকম রথ তৈরি করার কথাও জানা যায়। মূলত ঋগ্বেদে এই তক্ষক বা দারুশিল্পী বা যারা কাঠের কাজ করত, মানে এখনকার দিনে ছুতোর, তাদের খুব গুরুত্ব ছিল। এরপরে চামড়ার কারিগর, চর্মমনা বলে তাদের ডাকা হতো। পশুপালন ভিত্তিক সমাজ, সেখানে পশুর চামড়ার অনেক জিনিসপত্র তৈরি হতো, যেমন দড়ি, বিভিন্ন ধরনের থলি জাতীয় জিনিসগুলো, তারপরে ঘোড়ার পিঠে বসার জন্য যে জায়গাটা, সেগুলো সমস্ত চামড়া দিয়ে তৈরি হতো। এরপরে গুরুত্বপূর্ণ যে জায়গাটা
বৈদিক শিল্পের, সেটা হচ্ছে পোশাক আশাক। এখন বৈদিক যুগে পশমের পোশাকের বড় উল্লেখ পাওয়া যায়। পশমের পোশাক তো ছিলই, তার সঙ্গে সঙ্গে সুতি বস্ত্রেরও উদ্ভব হয়েছিল, অর্থাৎ কার্পাস চাষ নিশ্চিতভাবে বৈদিক যুগে হতো। পরিধেয় বস্ত্রদের মধ্যে দুরকম পরিধেয় বস্ত্র ছিল: বাসস বা নিম্নাঙ্গের পোশাক, অধিবাস বা ঊর্ধ্বাঙ্গের পোশাক। এছাড়াও বিবাহের সময় এক ধরনের পোশাক, এবং বিশেষভাবে যখন যজ্ঞ করা হতো, যজ্ঞের সময়ও এক ধরনের পোশাক ব্যবহার করা হতো। যেমন টানা ভর্না পোশাকের ক্ষেত্রে, মানে যখন কাপড় তৈরি করা হয় তখন টানা ভর্নার দুরকম সুতো থাকে, একটা আড়াআড়ি একটা লম্বালম্বি। সেগুলোও তন্তু, অতু এই সমস্ত নামে পরিচিত ছিল। এছাড়া হিরণ্যকর, মানে অলংকার তৈরির যে কারিগর ছিল, স্বর্ণকার যাদেরকে বলা হয়, কর্মকার। এখানে ধাতুর মধ্যে ঋগ্বৈদিক যুগে আয়াস, মানে লোহা বলা যেতে পারে, অনেকে তামা, অনেকে কাঁসা। আদতে ওই আয়স শব্দটা কী ছিল? সাধারণত আয়স বলতে লোহা, লোহিত আয়স বলতে কেউ তামা, কাঁসা এই সমস্তগুলো বলে থাকেন। এছাড়া ছিল কামার, মানে লোহার কারিগর। এই লোহার কারিগরদের আবির্ভাব হয় পরবর্তী বৈদিক যুগে। আমি একটু আগে উল্লেখ করেছি 850 খ্রিস্টপূর্ব নাগাদ ভারতবর্ষে প্রথম লোহার ব্যবহার শুরু হয়, এবং লোহার ব্যবহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রে লোহার বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার হতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে উৎপাদনশীলতা অনেক বাড়তে থাকে। উদ্বৃত্ত উৎপাদন শুরু হয়। যদিও পশুপালন ভিত্তিক সামান্য কৃষিকার্যের উপর নির্ভরশীল সমাজে উদ্বৃত্ত উৎপাদন কতটা হতো সে নিয়ে সন্দেহের অবকাশ আছে। এইবার আসবো বাণিজ্যে। এখন বাণিজ্য ঋগ্বৈদিক যুগে ঠিক কতটা ছিল এটা নিয়ে সংশয় আছে। তার কারণ হচ্ছে ঋগ্বৈদিক যুগে আমরা সেই ধরনের মানে মুদ্রা পাই না। নিষ্ক, শতমান বলে দুই রকম মুদ্রার উল্লেখ আছে, কিন্তু সেই মুদ্রা আমরা প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে সেইভাবে পাই না। আর নিষ্কে সাধারণত এটা গহনা বলা হয়ে থাকে। তাই গহনা কখনো দৈনন্দিন বাণিজ্যের অঙ্গ হতে পারে না। সেখানে বিনিময় ব্যবস্থায় প্রচলিত ছিল, এবং গরু ছিল বিনিময় ব্যবস্থার অন্যতম মাধ্যম। যদিও ঋগ্বেদে শতারিত্র নৌ এর উল্লেখ আছে, মানে 100 দ্বারযুক্ত জলযান বা নৌকের উল্লেখ আছে। এর থেকে কেউ কেউ মনে করেন যে সেই যুগে হয়তো বৈদেশিক বাণিজ্য হতো, তবে সেই বাণিজ্য কতটা বেশি প্রচলিত ছিল এ নিয়ে সংশয় আছে। তবে বাণিজ্য অন্তত স্বল্প পরিসরে চলতো, এ নিয়ে কোনো সংশয় নেই। এরপর আসবো আমরা বৈদিক যুগের সমাজ জীবনে। সমাজ জীবনের দুটো দিক। আমরা জানি যে ঋগ্বৈদিক সমাজে বর্ণাশ্রম এবং চতুরাশ্রম প্রথা চালু ছিল। এই বর্ণাশ্রম এবং চতুরাশ্রম ব্যবস্থার সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। বর্ণাশ্রম, বর্ণ মানে গায়ের বর্ণ দিয়ে নির্ধারণ করা হতো তার সামাজিক অবস্থান। আমরা জানি বর্ণাশ্রম ব্যবস্থায় বর্ণ 4 রকম: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের মধ্যে ব্রাহ্মণরা ছিল সবার উপরে, তারা পৌরোহিত্যের কাজ করত, তারা ছিল বর্ণশ্রেষ্ঠ। এরপর আসছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা দেশ রক্ষা করত, অর্থাৎ যারা যুদ্ধ বিগ্রহ করে দেশ প্রতিপালন করত। বৈশ্যরা ছিল সাধারণত কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এই সমস্ত কাজ করত। আর শূদ্ররা ছিল সবার নিচে, তারা এই 3 বর্ণের সেবা করত। এরপর চতুরাশ্রম। যেমন বর্ণাশ্রম দিয়ে সামাজিক অবস্থা নির্ধারণ করা হয়, সেরকম চতুরাশ্রম একটা পূর্ণ মানুষের জীবনকে 4 ভাগে ভাগ করা হতো। এইগুলোকে এক একটাকে আশ্রম বলা হতো। এই চতুরাশ্রম ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস।
ব্রহ্মচর্য মানে ছোটবেলায় গুরু গৃহে গিয়ে পড়াশুনো করে সে জ্ঞানী হতো, পড়াশুনো শেষ করার পর সংসার জীবনে প্রবেশ করতো, সেই সংসার জীবনটাকে বলা হয় গার্হস্থ্য জীবন। বানপ্রস্থ হচ্ছে সংসার জীবন থেকে দূরে ধর্মচর্চায় নিজেকে নিবিষ্ট রাখা। আর শেষ হচ্ছে সন্ন্যাস আশ্রম, মানে সমস্ত রকম জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে একা একা ঈশ্বরের সাধনায় নিজেকে নিয়োজিত রাখা। এই 4টে আশ্রম সমাজে প্রচলিত ছিল। কারণ সমাজে নারীরাও শিক্ষালাভ করতে পারত। আমরা গার্গী, আপালা, লোপামুদ্রা এরকম কয়েকজন মহিলার নাম পাই যারা সেই সময় শিক্ষা দীক্ষা লাভ করত। তবে সতীদাহ প্রথার উল্লেখ সেই সময় পাওয়া যায় না। মেয়েরাও কখনো কখনো যুদ্ধ বা সমিতির কাজে, মানে শিক্ষিত মেয়েরা যোগ দিত। সেক্ষেত্রে সমাজে মানে কয়েকজন মেয়ে তারা শিক্ষিত হলেও প্রকৃতপক্ষে সেইগুলো মেয়েদের সার্বিক অবস্থানকে সুদৃঢ় হিসাবে প্রতিষ্ঠিত করে না। এছাড়াও সেই সময়ের সমাজে বিভিন্ন ধরনের খেলা, যেমন রথ, ঘোড়দৌড়, এই ধরনের খেলাধুলো অনুষ্ঠিত হতো, সেইগুলো দেখতে অনেকে ভিড় করত। এইভাবে ঋগ্বৈদিক সময়ের বা সমগ্র বৈদিক সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক জীবন বিকশিত হতো, যা পরবর্তীকালে দ্বিতীয় নগরায়নের সময় পরিপূর্ণ আকার ধারণ করে এবং আমরা একটা সংগঠিত রাজতন্ত্র, অর্থনৈতিক জীবন এবং ব্যবসা বাণিজ্যের অবাধ উন্নতি লক্ষ্য করি। এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারো, যেমন বৈদিক যুগে কয় ভাগে ভাগ করা হয় এবং তাদের সময়কাল, বৈদিক যুগের কৃষি ব্যবস্থার পরিচয় দাও, বৈদিক যুগের কারিগরি শিল্পের পরিচয় দাও, বৈদিক অর্থনীতি সম্পর্কে কী জানো, সমাজে বর্ণাশ্রম ব্যবস্থা বলতে কী বোঝো, চতুরাশ্রম ব্যবস্থা বলতে কী বোঝো। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পারো।